আজকে আপনারা যে এতক্ষণ সময় দিয়ে আপনাদের মূল্যবান কাজ থেকে বিরত হয়ে আমাদের এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, এজন্য আবারও আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আসলে এই সময়টা একটু কাজের সময়, প্রতিটি মানুষেরই বিভিন্ন কাজ থাকে। এরপরেও আমরা আমন্ত্রণ আপনাদেরকে দেওয়ায় আপনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আসছেন। বিশেষ করে এখানে অনেক দূর দূরান্ত থেকে আসছে আমাদের নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন সোসাইটি ঠাকুরগাঁ জেলার সভাপতি মোহাম্মদ শহীদুল স্যার, যিনি ভর্নিয়া ফুলকড়ি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক, উনি সেখান থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাইরেডিঙ্গি থেকে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় গফুর স্যার এবং আমাদের শ্রদ্ধেয় অবাক স্যার, আর এদিকে আমাদের মুশির ভাই। ওনার অত্যন্ত কাজ ছিল বাইরেডিঙ্গি অফিসে, কিন্তু উনি আমাদের জন্য সেই কাজ থেকে বিরত এখন পর্যন্ত আমাদের অনুষ্ঠান দিকে সময় দিচ্ছেন। আর অনেকেই সবাই তাদের নিজ নিজ কাজ ত্যাগ করে এখানে আসছেন, এজন্য আমি অনেক খুশি। আসলে এখানে আমাদের অনেক শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় আছেন, যেমন আমার এলাকার অর্থাৎ আমাদের গ্রামের এবং আমার চাচা এবং কি আমার স্যার মোহাম্মদ আলহাজ মনসুর আলম স্যার। এনাদের সামনে আমি কথা বলার মতো আমার সেরকম কোনো এবিলিটি নাই, তারপরেও আমি আপনাদের সাথে কিছু কথা যা শেয়ার করবো আর কি আমাদের এই প্রতিষ্ঠানের কল্যাণের জন্য। আমি কিছু কথা শেয়ার করতে চাই, যেটি হলো এই যে আমরা যে অবস্থান করছি এখন, এটি হচ্ছে আমাদের একটা 2 তলার ছাদ। আমি একটা এক্সাম্পল শুরু আপনাদের সামনে নিয়ে আসতে চাই। এই আমরা যদি ছাদের মধ্যে উঠতে চাই, তাহলে অবশ্যই আগে আমাদের নিচতলায় আসতে হবে। নিচতলায় আসার পরে আমাদের ছাদের উপরে উঠতে হবে। এই ছাদের উপরে যে আমরা উঠবো, ওঠার জন্য আমাদের কয়েকটি বিষয়ের প্রয়োজন আছে, কয়েকটি জিনিসের প্রয়োজন আছে। তার মধ্যে যেটি নাম্বার 1, সেটি হলো একটা মাধ্যমের প্রয়োজন। একটা সিঁড়ি বা একটা লিফট বা একটা মই, যে কোনো একটা বিষয়ের প্রয়োজন আছে। যদি একটা সিঁড়ি না থাকে বা একটা লিফট না থাকে বা একটা মই না থাকে, আমরা কিন্তু নিচতলা থেকে উপরতলায় উঠতে পারবো না। এরপরেও আমাদের এক্সাম্পল স্বরূপ এখানে একটা সিঁড়ি আছে বা একটা মই আছে, মই দিয়ে একজন মানুষ নিচতলা থেকে উপরতলায় উঠতে যাচ্ছে। নিচতলা থেকে যদি কিছু মানুষ তাকে বাধা দেয়, যে লোকটা উপরতলায় উঠতে যাবে তাকে যদি টেনে ধরে বা বিভিন্ন প্রকারে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু সে মানুষটি উপরে উঠতে পারবে না, তাকে নিচে পড়ে যেতে হবে। তো আমি এখানে এটাই বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, নিচতলা থেকে উপরতলায় উঠতে চাইলে আমাদের দুই দুটি জিনিস একবারে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে একটা মাধ্যম আর একটা হচ্ছে নিচের সমাজ ব্যবস্থা। ঠিক আমাদের এই যে মানব জীবনটা যে আছে, এই মানব জীবনটি সম্পর্কে একটা প্রবন্ধ আছে প্রমোদ চৌধুরীর, শিক্ষা ও মনুষ্যত্ব। তিনি বলেছেন এই মানুষের জীবনটি ঠিক 2য় তলা বিল্ডিং এর মতো 2টি স্তরে বিভক্ত। একটি হলো জীবসত্তা আর একটি হলো মানব সত্তা অর্থাৎ মনুষ্যত্ব। প্রতিটি মানুষ জন্মগ্রহণ করে একজন জীব হিসেবে, কিন্তু তার ভিতরে জন্মগ্রহণ করার পরে মনুষ্যত্বের যে গুণ থাকা প্রয়োজন, যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু অটোমেটিক্যালি আসে না, তার ভিতরে প্রয়োগ করতে হয়। বয়স বাড়ার সাথে সাথে, বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সেগুলো তাকে শিক্ষা অর্জন করাইতে হয়। আমি আপনাদের বুঝিয়ে যাচ্ছি এটাই, যে আমরা যে একটা প্রতিষ্ঠান এখানে চালু করেছি, এটা উদ্দেশ্য হচ্ছে যেন আমরা আমাদের এলাকার অশিক্ষিত ছেলে মেয়েদের, ছোট বাচ্চাদের থেকে শুরু করে, তার নার্সারি থেকে শুরু করে এই বাচ্চাদের দায়িত্ব নিয়ে এই বাচ্চাদেরকে যেন সঠিক শিক্ষা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। কিন্তু এখানে বিষয়টি হলো যে একটা বাচ্চাকে বা একটা শিক্ষার্থীকে জন্মগতভাবে তার জন্মের পর থেকে সে কথা বলতে শিখে না, তাই কথা বলা শেখানো লাগে, হাঁটতে শেখানো লাগে, চলতে শেখানো লাগে, একটা সব কিছু তাকে শেখানো লাগে। এখন প্রশ্ন হলো, এই যে মানুষের জীবনটা জীব সত্তা থেকে যে মানব সত্তায় নিয়ে আসতে হবে, নিয়ে আসার জন্য একটা মাধ্যম আছে। যেরকম দ্বিতীয় তলায় ওঠার জন্য একটা মাধ্যম আছে মই, ঠিক একটা মানুষকে সে জীব সত্তা থেকে মানব সত্তায় স্থানান্তর করার জন্য সে মাধ্যমটি হলো শিক্ষা। শিক্ষার মাধ্যমে তার ভিতরে মনুষ্যত্বের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো স্থানান্তরিত করা যায়। আরেকটি বিষয় যেটা আমি বললাম, যে আমাদের নিচতলা থেকে উপরতলায় উঠতে চাইলে আমাদের নিচে একটা প্রয়োজন আগে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো সমাজ ব্যবস্থা। ঠিক এখানেও আমাদের একটা শিশুকে, একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাইলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রয়োজন হলো সমাজ ব্যবস্থা। আর আমাদের এখানে সমাজ ব্যবস্থা হলো বিশেষ করে আমাদের এলাকাবাসী ও বিশেষ করে আপনারা যারা অভিভাবক বিন্দু আছেন, অভিভাবক বিন্দু, আমরা জাস্ট একটা মিডিয়া। আমরা জাস্ট চেষ্টা করতেছি, চেষ্টা করব যে যেন একটা সন্তানকে আমরা আমাদের একটা শিক্ষা থেকে ভালোভাবে শিক্ষা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। কিন্তু নিচে রয়েছেন আপনারা যদি আমাদের নিচ থেকে সাপোর্ট দেন, টেনে না ধরে যে নিচ থেকে সাপোর্ট দেন, একটা মানুষ যখন মই নিয়ে উপরে উঠতে চাইবে,
তাকে যদি টেনে ধরা হয় তাহলে সে উপরে উঠতে পারবে না। যদি তাকে সাপোর্ট দেওয়া হয়, একজন মানুষ যদি আসে বলে 4 তলা বিল্ডিং উঠতে চাইলেও আমি মইটি শক্ত করে ধরে আছি, ভাই তুমি উপরে উঠো, তোমার কোনো টেনশন নেই, কোনো সমস্যা নেই, আমরা নিচে আছি, তাহলে কিন্তু সেই মানুষটি সেই সাপোর্টটি নিয়েই অটোমেটিক্যালি উপরে চলে আসতে হবে, আল্লাহর মধ্যে কোনো সমস্যা হবে না। আর যদি তাকে সাপোর্ট না দিয়ে বলা হয় যে মইটা ভেঙে যেতে পারে বা সমস্যা আছে বা বিভিন্নভাবে বাধা দেয় বা কেউ মইটি ধরে ডিস্টার্ব করে, তাহলে কিন্তু মানুষটা উঠতে পারবে না। ঠিক আমি আপনাদের এটা বুঝতে যাচ্ছি, যারা অভিভাবক বিন্দু আছেন আমাদের এখানে, আপনারা হলেন আমাদের সমাজ ব্যবস্থা, আপনারা হলেন আমাদের প্রধান এবং কি প্রথম উপকরণ। আপনাদের কাছে অর্থাৎ আপনারা আমাদের নিস্তর সর্বপ্রথম স্তরে আছেন। আপনারা যদি আপনাদের নিজের সন্তানদের প্রতি সচেতন না হন, তাহলে আমাদের আসলে সেরকম বেশি কিছু করা সম্ভব হবে না। কারণ একজন শিক্ষার্থী আমাদের কাছে স্কুলে, বিশেষ করে ছোট বাচ্চাগুলো যেগুলো নার্সারি 1, 2 পড়ে, ওরা আমাদের কাছে থাকে 8টা থেকে 12টা পর্যন্ত, তো 4 ঘন্টা। আপনারা যদি হিসাব করে দেখবেন যে একদিন এক রাত টোটালি 24 ঘন্টা হয়। 24 ঘন্টার মধ্যে আমাদের কাছে অবস্থান করে মাত্র 4 ঘন্টা, বাকি 20 ঘন্টা আপনাদের বাসায় অবস্থান করে। এখন প্রশ্ন হলো, আমরা যদি 4 ঘন্টায় সে বাচ্চাটাকে যে কোনো কিছু শিখাই না কেন, এখানে শেখানোর পরে যদি সে বাসায় গিয়ে আপনারা যদি সচেতন না থাকেন, 20 ঘন্টা যদি তাকে ছেড়ে দেন, যেদিক ইচ্ছা সেদিক বেড়াবে, যে কাজ করা সে কাজটাই করবে, তাহলে কিন্তু আমাদের এই 4 ঘন্টা পড়ালেখা অটোমেটিক্যালি সে ভুলে যাবে। তারপরে যে ক্লাসে আছে, যখন আবার তাকে ধরা হবে, দেখা যাবে যে যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই আছে। বাকি যে 20 ঘন্টা আপনাদের বাসায় অবস্থান করলো, সেখানে অবশ্যই আপনাদের সচেতন থাকতে হবে যে আমার সন্তান সে কি পড়তে বসতেছে বা কি পড়তে বসে নাই, সে কি কাজ করছে, সে কি পড়তে বসার পরে সেখানে আড্ডা মারতেছে বা টেলিভিশন দেখতেছে বা মোবাইল চাপতেছে বা কোনো মুভি দেখতেছে নাকি পড়ালেখা করতেছে, কি করতেছে সেটা আপনাদেরকে সচেতন থাকতে হবে, দেখতে হবে। কারণ বাসায় গিয়ে তো আমাদের দেখা সম্ভব না। এবং কি আপনারা, আমি সব থেকে কষ্ট পেয়েছি কিছু কথা শুনে অভিভাবকদের, গতকালকের ঘটনা, আমি কিছু অভিভাবককে দাওয়াত দিচ্ছি, আমন্ত্রণ পত্র দিচ্ছি, আমি নাম বলবো না, তারপরে আমি এটা সবার জানার জন্য বলতেছি। তো অনেক অভিভাবক আমাকে কি বলছে, ভাই ইনশাল্লাহ চেষ্টা করবো, কিন্তু কালকে আবার কাজ আছে আমার, এখন যাইতে পারি না, চেষ্টা করবো। আমি এখানে কোনো অ্যান্সার দিই নাই, আজকে অ্যান্সারটা দেওয়ার জন্য রেখে দিচ্ছি। একটা অভিভাবককে যদি জিজ্ঞাসা করে কেউ যে আপনি যে চাকরি করতেছেন, আপনি যে কাজ করতেছেন, কৃষি কাজ করতেছেন, ব্যবসা করতেছেন, এগুলো কার জন্য, দেখবেন যে ম্যাক্সিমাম অভিভাবক অ্যান্সার দেবে আমার সন্তানদের জন্য। আমি চাকরি করতেছি, এগুলো আমার সন্তানের জন্য, আমি ব্যবসা করতেছি আমার সন্তানের জন্য, কৃষি কাজ করতেছি আমার সন্তানের জন্য, ওরা যেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ভালোভাবে দুনিয়ায় দুধে ভাতে থাকতে পারতে, সুখে শান্তিতে থাকতে পারি। এখন প্রশ্ন হলো, আপনারা সবকিছু করতেছেন আপনাদের সন্তানের জন্য, এই যে আমাদের স্কুলে আপনাদের সন্তানদেরকে আপনারা ভর্তি করে দিয়েছেন, অবশ্যই আপনাদের সন্তানের ভালোর জন্যই দিয়েছেন, তাহলে সেই আপনাদের সন্তানের ভালোর জন্যই দিয়েছেন, আর আপনারা যা কিছু করছেন সেগুলো আপনাদের সন্তানের জন্য। আর আজকে আমরা যে আপনাদের ডাকছি সেটাও আপনাদের সন্তানের জন্য ডাকছি, আমাদের কোনো লাভের জন্য ডাকি নাই। তাহলে আমার মতে এই কাজটা থেকে আপনাদের বাসার যে কাজ, ব্যবসা বলেন বা অন্যান্য যে কোনো কাজ, কৃষি কাজ বলেন, আজকের কাজটা থেকে সে কাজটা আমার মতে বেশি ইম্পর্টেন্ট হওয়া আমার মনে হয় না। আর আমরা আপনাদেরকে আমন্ত্রণ হয়তো 2 মাসে একদিন বা 4 মাসে একদিন বা বছরে একদিন, আর আপনারা তো সারা জীবনই বাসায় কাজ করেন, কাজ করতে সবাইকে হয়। আমরা আমাদের একটা দিন সময়টা দিতে সমস্যা কোথায়? কারণ আমরা তো সময়টা দিচ্ছি আমাদের সেই সন্তানের জন্য। আপনারা সবকিছু আপনাদের সন্তানের জন্যই করতেছেন, যা কিছু করতেছেন। কারণ আমাদের আজকের অনুষ্ঠান আরেকটা উদ্দেশ্য আছে, যেটা হচ্ছে আমাদের স্কুলের 1 বছর প্রায় শেষ হয়ে গেল। আমি জানতে চেয়েছিলাম যে আমরা যে 1 বছর পরিচালনা করলাম স্কুলটা, এখন আপনারা অভিভাবকরা সব থেকে বেশি বলতে পারবে যে আমাদের কাছে যে স্টুডেন্টগুলো ক্লাস করে কার কি সমস্যা, বা আমাদের শিক্ষকগুলো যে ক্লাস করাই, শিক্ষকগুলো কোন শিক্ষকগুলো কেমন ক্লাস করায়। এখন এক্সাম্পল স্বরূপ আমাদের বাংলা টিচার আছে, হয়তো বা এমন হতে পারে যে আমাদের যে বাংলা শিক্ষক আছে ওনার কাছে যে কোনো একটা শ্রেণী বাচ্চা ওনার কথা বা যে কোনো দিক দিয়ে ওনার কাছে ভালোভাবে বুঝতে পারে না, ওই এই বিষয়গুলো আমাদের কাছে বাচ্চাগুলো শেয়ার করে না, আপনাদের বাসায় গিয়ে অবশ্যই শেয়ার করে যে আমাদের স্কুলে মুক্তারুল হুজুর আছে বা হামিদুল স্যার আছে বা দুলাল স্যার আছে, এগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে হামিদুল স্যারের ক্লাস অনেক ভালো লাগে, কিন্তু দুলাল স্যারের ক্লাসটা আমরা বুঝতে পারি না। এই কথা কিন্তু বাচ্চাগুলো আমাদেরকে বলবে না। যদি আপনারা আমাদের সাথে শেয়ার করেন যে আপনাদের স্কুলে যে বাংলা ক্লাস করাই, হামিদুল স্যারের ক্লাসটা বাচ্চাগুলো বেশি বুঝতে পারে, ওই স্যারকে দিয়ে আপনি ক্লাসটা করাবেন, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। এখন গণিত ক্লাস মনে করেন যে দুলাল স্যার করায়, আপনারা যদি শেয়ার করেন যে দুলাল স্যারের কাছে হয়তো বা বাচ্চাগুলো গণিতটা সেভাবে বুঝতে পারে না, আমাদের মুক্তারুল হুজুরের কাছে ভালোভাবে বুঝতে পারে, যখন এটা শেয়ার করলেন আমাদের সাথে, তখন কিন্তু আমাদের অনেকটা সুবিধা হয়ে গেল।
অনেকটা সুবিধা হলো এবং কি লাভটা আমাদের আপনাদের উভয়ের। কারণ আমরা এটা লক্ষ্যই নিয়ে এই কাজে আমরা নেমেছি যে আমরা যেন প্রতিটা সন্তানকে সুশিক্ষা দিয়ে শিক্ষিত করে গড়ে তুলতে পারি। এই জন্য অভিভাবকদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করবো যে আমাদের যে 1 বছর অতিবাহিত হয়ে গেল, এই 1 বছরের যে কোনো বিষয় আপনাদের উন্নতি অবনতি বা ক্ষতি লাভ যা যাবতীয় যে কোনো বিষয় আপনারা আমাদের সাথে স্কুলে আসবেন, বা আমাদের এই যে কমিটির সদস্যবৃন্দ আছে সবসময় বাদাম বাড়িতে, বিশেষ করে মশিউর ভাই, এই যে আমাদের অবস্থা থাকে, আজ কুমির নানা উপস্থিত নাই, উনিও বাদাম বাড়িতে সবসময় থাকে, উনি আমাদের এই প্রতিষ্ঠানের সহসভাপতি। আপনারা আমাদের সাথে শেয়ার করতে না চাইলে ওনাদের সাথে শেয়ার করতে পারেন যে কোনো সময়। আজকে যে আমরা এই আরবির প্রতিযোগিতা অনুষ্ঠানটি আয়োজন করেছি, এটাতে আসলে সব থেকে বেশি অবদান আমাদের সত্যি মশিউর ভাইয়ের। কারণ আমরা যেদিন স্কুলের উদ্বোধন করার একটা প্ল্যান করি, সর্বপ্রথম আমরা শেয়ার করি মশিউর ভাইয়ের সাথে যে আমরা এরকম একটা কাজ করতে যাচ্ছি, আপনার মতামত দেন। তো উনি আমাদের সর্বপ্রথম বলছিলেন যে তোমরা স্কুল উদ্বোধন করতে যাচ্ছ খুব সুন্দর, তবে আমার একটা আবেদন, তোমরা যে এই কাজটি করো তাহলে আমি অনেক খুশি হব। আমরা বললাম বলেন। উনি বললেন যে তোমরা নুরানি পদ্ধতিতে একটা আরবি শিক্ষার ব্যবস্থা করবে, এটা আমি চাই। তো ওনার কাছ থেকে সেই কথাটি শোনা পড়ে আমরা সেই কথাটি রাখার চেষ্টা করেছি, যেন আমরা কথাটি রাখতে পারি। সেই দিন থেকেই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে এই নুরানি শিক্ষা অন্যান্য স্কুলগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানে 16 ডিসেম্বরের উদ্দেশ্যে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। তো আমরা না একটু ব্যতিক্রম আয়োজন করলাম এই বিজয়ের মাসে, বিজয়ের উপলক্ষে, যেখানে আমরা আরেকটা কোরআনের প্রতিযোগিতা হিসেবে অ্যাড করে দিলাম। সেটা আমাদের মুক্তার হুজুরকে এই শিক্ষার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। উনি 1 বছর যাবৎ বর্ণমালা, আরবি বর্ণমালা থেকে শুরু করে আজ পর্যন্ত সবকিছু এখানে শিখিয়েছেন প্রতিটি বাচ্চাদের হাত ধরে ধরে। এরপরে আজকে দেখা যাচ্ছে আমাদের প্রায় 6ষ্ঠ শ্রেণী ছোট বাচ্চা বলতে কোরআন এখন পর্যন্ত ওরা শেষ করতে পারেনি। ওরা অনেকে কায়দা, বর্ণমালা, তাসবিহ, তানবিন, মানে এক কথায় কায়দা পর্যন্ত সবকিছু পড়তে পারে অনেকেই, কেউ হয়তো পড়তে পারে না। কিন্তু 6ষ্ঠ শ্রেণী কিছু বাচ্চাগুলো আছে যারা আমপারা পর্যন্ত আরবির যে কোনো লাইন ইনশাআল্লাহ এখন দেখে রিডিং পড়তে পারে শুদ্ধভাবে। সেই বাচ্চাদেরকে আমরা আজকে কেবলমাত্র এই কোরআনগুলো উপহার স্বরূপ নিয়ে আসছি। এবং কি পরবর্তীতে আমি এবং কি বাচ্চাদের সাথে কথা হয়েছে, আমাদের শিক্ষকদের সাথে কথা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের ইচ্ছা আছে যে আগামী বছরে এরকম সময় এবার আমরা যে বাচ্চাদেরকে এই কোরআনগুলো দিচ্ছি, আমরা চেষ্টা করব আগামী বছর এই বাচ্চাগুলো যেন আমাদের বাংলা তর্জমা সহ পড়তে